আজকে আমি তোমাদেরকে অর্থনীতির এমন কয়েকটা টপিক পড়াবো যেখান থেকে এইচএসসি তে 20 মার্ক কমন পাবা। বিশ্বাস করো বা না করো, এখান থেকে সিকিউ এমসিকিউ সব ধরনের কোশ্চেন আসতে পারে। টপিকের নাম হলো আয় ব্যয় উপযোগ। দেখো আমাদের এখানে তিনটা টপিক আছে, আয় ব্যয় উপযোগ। এই তিনটা টপিক থেকেই আমাদের ক খ দুই ধরনেরই প্রশ্ন আসতে পারে। কিভাবে? ব্যয় কি আমরা সবাই জানি, যে কোনো ধরনের খরচকে আমরা ব্যয় বলে থাকি। এরপর আছে উপযোগ কি, আয়টা পরে বলতেছি। উপযোগ মানে হলো কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। ফর এক্সাম্পল, আমি এই মার্কারটা দিয়ে লিখতেছি, এই মার্কারের মাধ্যমে আমার লেখার অভাব পূরণ হচ্ছে, এটা হলো উপযোগ। তার মানে পরীক্ষা যদি উপযোগ কি আসে, তুমি বলবা অভাব পূরণের ক্ষমতা। এটা তোমার সিকিউ আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। এরপর আছে আয়। আমাদের যত ধরনের আর্নিং হয় সেটাকে আমরা আয় বলি, এবং ওইটা থেকে আমরা যেটা বাদ দিই সেটাকে আমরা ব্যয় বলি। তার মানে আমাদের উপযোগ, আয়, ব্যয় কমপ্লিট। এইবার আসে যেখান থেকে আমাদের গ এবং ঘ মার্কের প্রশ্ন আসবে। এই তিন ধরনের আয় ব্যয় উপযোগ, এই তিনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: মোট, গড়, প্রান্তিক। তোমাদের এই জায়গা থেকে এইচএসসি তে 20 মার্কের সিকিউ আসবে। কিভাবে দেখো, মোট, গড়, প্রান্তিক, এই তিনটাকেই কিন্তু আমরা এই তিনটা ভাগে ভাগ করতে পারি। যখনই আমরা মোট নিয়ে কথা বলবো সেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করব, গড় বললে সেটাকে এ দিয়ে প্রকাশ করব, আর প্রান্তিক বললে সেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করবো। এগুলোর পূর্ণরূপ কি হতে পারে? মনে করো তোমার কোশ্চেনে বললো মোট ব্যয় বের করো, যেটা চিত্র আমরা এটা নিচে একটু পরে দেখতেছি। দেখো তোমাকে যদি বলে গড় ব্যয় বের করো বা মোট ব্যয় বের করো, তাহলে কি করতে হবে? দেখো তোমার পরীক্ষার ভিতরে এই সূচিটা দেয়া থাকবে। আবার যখনই আমরা ব্যয় নিয়ে কথা বললাম, আমাদেরকে মাথায় রাখতে হবে ব্যয়কে আমরা তিন ভাগে ভাগ করে থাকি: স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয়। স্থির ব্যয় কি? মনে করো একটা প্রতিষ্ঠানের যে ব্যয়গুলো ফিক্স, যেমন মনে করো তুমি যে বাসায় থাকতেছো এই বাসার ভাড়া, তুমি কলেজে যাও আর না যাও কলেজের বেতন তোমাকে দিতে হবে, ওইটা হলো স্থির ব্যয়। অন দ্য আদার হ্যান্ড, পরিবর্তনশীল ব্যয় কি তাহলে? পরিবর্তনশীল ব্যয় হলো তুমি স্কুলে কলেজে প্রতিদিন যাচ্ছ, এই যে তোমার কলেজে যাওয়ার জন্য প্রতিদিন যাতায়াত খরচ লাগতেছে, যেদিন যাচ্ছ খরচ হচ্ছে, যেদিন যাচ্ছ না খরচ হচ্ছে না। তার মানে এই ব্যয়টা ভ্যারি করে, পরিবর্তন হয়। আবার একদিন যদি তুমি একটু ঘুরে যাও, ব্যয়টা বেশি হবে। এটাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। একটা কোম্পানির জন্য বিভিন্ন ধরনের স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় থাকে। আমাদের পরীক্ষার ভিতরে আমাদেরকে এরকম একটা সূচি দিয়ে দিবে। আমাদের সূচিটার ভিতরে কি দিয়ে দিবে? দেখো, স্থির ব্যয় আর হলো আমাদের পরিবর্তনশীল ব্যয়, যেটাকে আমরা এফসি মানে ফিক্সড কস্ট দিয়ে প্রকাশ করতেছি, আর ভিসি যেটাকে আমরা ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল খরচ দিয়ে প্রকাশ করতেছি। এই দুই ধরনের খরচ যদি একসাথে যুক্ত করি তাহলে আমরা পেয়ে যাই মোট ব্যয়। তোমাদের এখান থেকে খ মার্কের প্রশ্ন আসবে, তোমাদেরকে বলবে মোট ব্যয় কাকে বলে, আবার বলতে পারে মোট আয় কাকে বলে, আবার বলতে পারে মোট উপযোগ কাকে বলে। সবগুলোর কনসেপ্ট কিন্তু একদম সেম। আমাদেরকে এই পরিমাণটা দিয়ে দিছে, ফিক্সড কস্ট দিয়ে দিছে, ভ্যারিয়েবল কস্ট দিয়ে দিছে। মনে রাখবা, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট দুইটাকে যোগ করলে আমরা টোটাল কস্ট পাই। দেখো এখানে আমাদের পরিমাণ 1 একক, 2 একক, 3 একক। ফিক্সড কস্ট সবসময় ফিক্স থাকে 5 5 5। ভ্যারিয়েবল কস্ট মানে পরিবর্তন হচ্ছে 5 10 15। এই দুইটাকে যদি আমি যোগ করি, দেখো 5 আর 5 10, 5 আর 10 15, 5 আর 15 20 হয়ে গেল আমাদের টোটাল কস্ট। এইবার এইখানে তোমরা সবাই আটকায় যাও। এই টোটাল কস্ট থেকে আমাদের গ বা ঘ মার্কে বলবে কি, তোমার স্থির ব্যয়, তোমার মোট ব্যয় থেকে তোমার গড় ব্যয় বের করো অথবা প্রান্তিক ব্যয় বের করো। এই জিনিসটা একটু বুঝতে হবে। তার মানে আমাদের এই যে গড় ব্যয় আর প্রান্তিক ব্যয়, এইটা একটু ভালো করে বোঝা লাগবে। যখনই আমাদের মোট ব্যয়টা বের হয়ে গেছে, এই মোট ব্যয়ের অ্যামাউন্ট দিয়ে তুমি যখন পরিমাণগুলোকে ভাগ করবা, যেমন 10 ভাগ 10 10 হয়। তারপর আমি যদি 15কে 2 দিয়ে ভাগ করি তাহলে 7.5 হয়। আমি যদি 20কে 3 দিয়ে ভাগ করি তাহলে 6.67 হয়। তো দেখতেছো আমাদের আলটিমেটলি কিন্তু এই মোট ব্যয়, কারণ আমরা যখন মোট ব্যয়, মোট আয়, মোট উপযোগ পেয়ে যাব, ওইটার পর থেকেই আমরা কি বের করতে পারবো? গড় এবং প্রান্তিকটা বের করতে পারবো। দেখো একটা প্রসেস পেরে গেলে সবগুলা তুমি পারবা। যখনই আমার গড় ব্যয়টা চলে আসলো, এবার আমি কি বের করব? প্রান্তিক ব্যয়। দেখো এটা অনেকে সূত্র দিয়ে বের করে, তোমরা যারা সূত্র দিয়ে না করতে চাও তারা এই পদ্ধতিতে করতে পারো, ম্যাথ পুরোপুরি মিলে যাবে। দেখো প্রথমে আমার টিসি এর যে অ্যামাউন্টটা আছে এটাকে আমি ব্ল্যাঙ্ক রাখবো, কারণ এটা দিয়ে আমার কাজ নেই। কেন কাজ নেই? কারণ প্রান্তিক বের করতে হলে দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস করতে হয়। দেখো দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস করলে 5 হয়, 15 থেকে 10 মাইনাস করলে 5 হবে, 20 থেকে 15 মাইনাস করলে 5 হবে। তোমার প্রান্তিক বের করার আজীবনের সূত্র এইটাই, দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস। সো তোমার প্রান্তিক ব্যয় বের হয়ে গেল। এইবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আমাদের এই ব্যয়ের ক্ষেত্রে আমরা জানি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ব্যয় আছে। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে প্রসেসটা করলাম এটাকে আমরা দীর্ঘমেয়াদী পদ্ধতি বলবো। যদি স্বল্পমেয়াদী পদ্ধতি বলে তাহলে আমাদেরকে বলবে কি, আমার এটা কোশ্চেনে বলেই দিবে যে স্বল্পমেয়াদী পদ্ধতিতে তোমার গড় ব্যয়টা বের করো। তখন কি করব? এই যে দেখতেছো আমার এফসি ভিসি দিছে, এইগুলার আমরা গড় বের করব। কিভাবে? দেখো
এফসি এটাকে যদি আমি গড় বের করি তাহলে অ্যাভারেজ ফিক্সড কস্ট বের হয়, আবার ভিসি এর গড় যদি বের করি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট বের হয়। কিছুই করা লাগবে না, 5কে 1 দিয়ে ভাগ করব 5 হবে, 5কে 2 দিয়ে ভাগ করব 2.5 হবে, 5কে 3 দিয়ে ভাগ করব 1.67 হবে, হয়ে গেল। এটা হলো অ্যাভারেজ ফিক্সড কস্ট, তার মানে গড় স্থির ব্যয়। এরপরে আমাদের আছে গড় পরিবর্তনশীল ব্যয়, সেম কথা, গড় পরিবর্তনশীল ব্যয়। এটাকে 1 দিয়ে ভাগ করব 5 হবে, এটাকে 2 দিয়ে 10কে 2 দিয়ে ভাগ করব 5 হবে, 15কে 3 দিয়ে ভাগ করব 5 হবে। তার মানে আমরা দেখতেছো আমাদের আমরা গড় পরিবর্তনশীল ব্যয় পেয়ে গেলাম, গড় স্থির ব্যয় দুইটাই পেয়ে গেলাম। এইবার একটা জিনিস দেখো, এইখানে আমরা যে এসিটা বের করছি, যেটা আমরা টিসি কে ভাগ করে করে এসি বের করছি, এইবার একটা জিনিস খেয়াল করো, এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে যে অ্যামাউন্টগুলো আসে আর এই অ্যামাউন্টগুলো সেম না। তার মানে এটা প্রুভেন যে স্বল্পকালীন হোক বা দীর্ঘকালীন হোক, আমরা যখন গড় ব্যয়টা বের করতে যাব সেটা আমরা এই পদ্ধতিতেও বের করতে পারি, এই পদ্ধতিতে বের করতে পারি, এটা কিন্তু প্রুভেন। দেখো 5 আর 5 10, এখানেও 10 হইছে, আমরা কিন্তু এখানেও এসি বের করতেছি, এখানেও এসি বের করতেছি। এখানে 7.5, এখানে 2.5 প্লাস 5 7.5, দেন আমাদের এখানে 6.7, 1.67 প্লাস তোমার 5, তার মানে 6.67। তার মানে আমরা স্বল্পমেয়াদী পদ্ধতি, দীর্ঘমেয়াদী পদ্ধতি, দুই পদ্ধতিতে আমাদের এটা প্রুভেন যে আমরা গড় ব্যয়টা বের করতে পারি। তো আমাদের সূচির ভিতরে কিন্তু সবকিছু আমরা অলরেডি বের করে ফেলছি। আমাদের ঘ মার্কের জন্য বলবে মোট ব্যয় এবং গড় ব্যয় অথবা প্রান্তিক ব্যয়ের চিত্র আঁকো। পরীক্ষার সময় দুই ভাবেই আসতে পারে, তোমাকে একটা চিত্রের ভিতরে একটা চিত্রই বলতে পারে, আবার তোমাকে মনে করো এই একটা চিত্রের ভিতরে মাল্টিপলস যে ভ্যারিয়েবলস গুলো আছে তোমার টিসি, এসি, এমসি, তিনটাই আঁকতে বলতে পারে। সো আমি তোমাদের সহজভাবে বোঝা সাপেক্ষে একটা চিত্রের ভিতরে দুইটা মান কিভাবে বসাতে হয় সেটা তোমাদেরকে দেখাই। অলওয়েজ মাথায় রাখবা, চিত্র আঁকার ক্ষেত্রে ভূমি অক্ষে এই পরিমাণটা আমরা দিব এবং যেই চিত্রটা আঁকতেছি, যে মানগুলা বসাবো সেটা আমরা লম্ব অক্ষে দিব। এই জন্য দেখো লম্ব অক্ষের যে কমন ফিগারগুলো আছে সেটা আমি তোমার মোট ব্যয় এবং গড় ব্যয়ের ফিগারগুলো আমি এখানে বসাইছি। তোমরা বলতে পারো ভাই 3 3 করে কেন নিলেন? তুমি চাইলে 1 1 করেও নিতে পারো, তুমি চাইলে 5 5 করেও নিতে পারো, তুমি চাইলে 10 করেও নিতে পারো, এটা পুরোটা তোমার উপরে। কারণ চিত্রটা তুমি জানো, তুমি যে চিত্র আঁকতেছো মান অনুযায়ী সেই চিত্রটা কত সুন্দর করে তুমি আঁকতে পারবা। আমি আমার চিত্র আঁকার সাপেক্ষে 3 করে করে নিছি, যেমন 3 6 9, কারণ এখানে আমার একটা চিত্রের ভিতরেই গড় ব্যয় এবং আমার মোট ব্যয় আমি একসাথে আঁকবো। সো 10 15 20, তার মানে আমার এখানে এমন এমন মান আনতে হবে যেখানে তিনটা থাকবে। অলসো 10.7.5 6.67 এই মানগুলো আসে, এভাবে আঁকতে হবে। দেখো আমি এই জন্য 3 থেকে 24 পর্যন্ত নিলাম। এইবার আমি একটা একটা করে আঁকবো। যখনই কিউ এর মান 1 তখনই আমার টিসি এর মান 10, তার মানে 1 হইলে এই যে দেখো 9 এর উপরে 10, সো আমি এখান থেকে এই যে এঁকে ফেললাম। ওকে ডান, আমি পয়েন্ট করে করে দেখাই দিচ্ছি, এই যে এই জায়গাটা এই বিন্দুতে আসবে। এরপরে যখনই কিউ এর মান 2 তখন আমার টিসি এর মান কত? 15। সো 2 হইলে এই যে দেখো 15 স্পেসিফিক্যালি, এই যে দেখছো এই জায়গাটায় পয়েন্ট আছে, সো আমি এখানে করে দিব, প্রথমটা এখানে তারপরেরটা এখানে, লাস্টেরটা। কিউ এর মান যখন 3, টিসি এর মান 20, কিউ এর মান 3, কিউ এর মান যদি আমার 3 হয়, এই যে কিউ এর মান 3, টিসি এর মান এই যে দেখছো 18 19 20, এই যে 20 এরপরে 21, সো আমার পয়েন্টটা এখানে থাকবে। আমি জাস্ট এই বিন্দু থেকে পুরোটা উঠাই দিব, এটা ব্যাকা হোক সোজা হোক যেভাবে তোমার চিত্র আঁকতে কমফোর্টেবল সেভাবে করে এঁকে জাস্ট এখানে চিত্রটার নাম দিয়ে দিবা। ডান হয়ে গেল। এবার একই চিত্রে আমরা আরেকটা মান আঁকবো যেটাকে আমরা বলতেছি গড় ব্যয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করো ভাইয়া একই চিত্রের ভিতরে যদি দুইটা মান আঁকতে হয় তাহলে কি আমি ডিফারেন্ট কালার ব্যবহার করবো? না, পেন্সিল দিয়ে একবার জাস্ট বিন্দুগুলাকে মার্ক করে দিবা। আমরা এরপরে সিমিলারলি এসি এরটা আঁকবো, 1 হলে 10, 1 হলে 10 মানে সেম বিন্দুতে আমাদের আসতেছে। এরপরে 2 হলে 7.5, 7 একটু উপরে দিবা, দেখো এই যে 6, এই যে 7, এই যে একটু উপরে, তার মানে এইখানে আমার আসবে। এটা পুরো মেজারমেন্ট তুমি নিজের মতো করে অ্যাজিউম করে নিবা। আর 3 হলে 6.67, এই যে 3 হলে আমার 6.6, এই যে এখানে দিব, তারপরে আমি শূন্য থেকে উঠাই নিচের দিকে দিয়ে দিব, এটাকে আমি বলবো এসি। এভাবে করে তোমাদের ক খ গ ঘ এই টপিক থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো কভার করলাম। আমি এখানে শুধুমাত্র তোমাদেরকে ব্যয়টা দেখেছি, সেম ভাবে ক্যালকুলেট করলে আয়েরটাও আসতে পারে, সেম ভাবে উপযোগেরটাও আসতে পারে। জাস্ট ক্যালকুলেশনটা কিভাবে করে, কোনটা থেকে কি ভাগ করে, কোনটা থেকে কি মাইনাস করে, এইগুলা মাথায় রাখলেই তোমরা এইচএসসি পরীক্ষায় এই টপিকগুলো থেকে 20 মার্ক ডেফিনেটলি কমন পাবা। দেখো শুধুমাত্র কনসেপ্ট পারলেই তুমি এইচএসসি তে ভালোভাবে অ্যান্সার করতে পারবে না, তোমাকে চিত্র প্লাস ব্যাখ্যা ভালোভাবে জানতে হবে। আমি তোমাদের জন্য ব্যাখ্যার ভিডিওটা নিয়ে, কিন্তু তোমাদেরকে কমেন্টে লিখতে হবে জাকি ভাইকে বার্গার খাওয়ান। আর হ্যাঁ, এই কনসেপ্ট ভুলে যদি না যেতে চাও ভিডিওটা এখনই সেভ করে রাখো।